চর্চার নিয়মিত আলোচনায় আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি নাহির ইকবাল। কাতারের দোহায় ইসরায়েল হামলা করেছে। আমরা আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। বিষয়টি নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এবং আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক সেলিম খান। সেলিম খান, হঠাৎ দোহায় কেন ইসরায়েল হামলা চালালো? দেখুন, হামলাটা হয়েছে কিন্তু 2 দিন আগে, সোমবার হামলাটা হয়েছে কাতারের রাজধানী দোহায়, এবং এটি একেবারেই একটা অভূতপূর্ব ঘটনা। মানে দোহায় আমেরিকান যে বিভিন্ন সারা বিশ্বে তো আমেরিকান সৈন্যরা ছড়িয়ে ছিটিয়ে আছে। আমেরিকার সামরিক বাহিনী বিশ্বে প্রায় 700-র মতো ঘাঁটি আছে তাদের সারা বিশ্ব জুড়ে। তো তাদের যারা সেন্ট্রাল কমান্ড, সেই সেন্ট্রাল কমান্ডের কিন্তু মূল অফিসটাই কিন্তু আপনার দোহায়। সেখানে ইসরায়েল হামলা করলো। কোথায় হামলা করলো? হামলা করলো যেখানে হামাস নেতারা বৈঠক করছিলেন, কয়েকজন হামাস নেতা বৈঠক করছিলেন বলে অভিযোগ। ইসরায়েল এই হামলা চালালো যে আমেরিকার একটা বন্ধু রাষ্ট্র, মানে একেবারে বন্ধু রাষ্ট্র বলা ভুল, যে সহযোগী, যার কাছে এত বড় সেন্ট্রাল কমান্ডের মতো হেডকোয়ার্টার যেখানে, সেই জায়গায় ইসরায়েল হামলা চালালো। তবে এই হামলায় হামাস নেতাদের যে মারার জন্য যে হামলাটা চালানো হয়েছিল সেটা ইসরায়েল সফল হয়নি। তাদের এই ব্যর্থতা হামাস তাদের নেতাদের ছবি প্রকাশ করে দিয়েছে, এবং মানে বিষয়টি খুবই গুরুতর এই কারণে যে আমেরিকার পরামর্শেই হামাস এই যে ইসরায়েল যে একটা নরসংহার চালিয়ে যাচ্ছে, এই নরসংহার থামানোর জন্য একটা যুদ্ধবিরতির প্রস্তাব, এবং সেই যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার জন্য হামাসের নেতারা কিন্তু সেইখানে বৈঠক করছিলেন। তাহলে বৈঠক করা অবস্থায় তাদের উপরে এই হামলা চালানো হলো, কিন্তু তারা সৌভাগ্যবশত তারা বেঁচে গেছেন। তো এটা মানে ট্রাম্প নিশ্চয়ই জানেন ঘটনাটা, বা এরকম ট্রাম্প কি জানেন, আদৌ জানেন কিনা ইসরায়েলের এত সাহস হয় কিভাবে? দেখেন, ট্রাম্প এবং নেতানিয়াহু দুইজনই অবিশ্রান্ত ধারায় মিথ্যা কথা বলেন, দুজনেই, এবং কোনো এতে তাদের কোনো লজ্জা শরম কিছুই নেই। ঠিক আছে, এখন বলা, আপনি একটু শুধু মানে যদি আমি একটু অতীত বলি, হিজবুল্লাহ যখন ইসরায়েলের সঙ্গে তুমুল সংঘাত চলছে, হিজবুল্লাহর সঙ্গে একটা যুদ্ধবিরতির আলোচনা চালানোর জন্য আমেরিকার উদ্যোগে শুরু হলো, অন্যরাও তাতে যোগ দিল। ঠিক সেই সময়ই এই যখন আলোচনা চলছে, সেই সময় হিজবুল্লাহর প্রধানকে কিন্তু ইসরায়েলরা বাহিনী কিন্তু মেরে ফেলল। আবার দেখেন, ইরানের সঙ্গে শান্তি আলোচনা চলছিল আমেরিকার, এবং বিভিন্ন জায়গায় তৃতীয় দফা না চতুর্থ দফার সময় হঠাৎ করে ইসরায়েল হামলা চালিয়ে বসলো আপনার ইয়ের উপর, ইরানের উপর। তাহলে মানে জিনিসটা হচ্ছে যে একদিকে আলোচনার কথা বলে সেই আলোচনা চলাকালে মানে তাদের উপর হামলা করা, তাদের উপর হামলে পড়া, তার মানে তাদেরকে প্রতিদ্বন্দ্বী পক্ষকে অপ্রস্তুত রাখা। ঠিক হামাসের এই হামলার ক্ষেত্রে কিন্তু এটা হয়েছে, যে হামাসকে বলা হচ্ছে যে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে এখন হামাসের যে শীর্ষ নেতৃত্ব আছেন তারা আলোচনায় বসছেন, এবং তারা আলোচনায় বসে জিনিসটা তো তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এবং তাদের লক্ষ্য কী ছিল, যে হামাসের এই যে শীর্ষ নেতৃত্ব এখানে বসেছেন, এইখানে হামলা হলে তাহলে একসঙ্গে পুরো শীর্ষ নেতৃত্বকেই মানে উড়িয়ে দেওয়া যাবে। সেইটা যদি এইটা সম্ভব হতো তাহলে কিন্তু আপনি দেখতেন, আজকে ট্রাম্প অস্বীকার করছেন যে আমি জানি না, এরকম আর দ্বিতীয়বার হবে না, এইসব তো নানা ধরনের কথা বলছেন। কিন্তু যদি হামাসের এই 5 জন মারা যেতেন, তাহলে কিন্তু দেখতেন যে ট্রাম্প নিজেই নেতানিয়াহুকে আপনার অভিনন্দন জানাতেন যে খুব ভালো কাজ হয়েছে, যে আমরা হামাসের মতন একটা জঙ্গি সংগঠন, একটা উগ্র সংগঠনকে তাদেরকে আমরা শেষ করে দিতে পেরেছি। এই বিষয়টা কিন্তু তখন থাকতো। কাতারের দোহায় হামলা হলো, কাতার চুপ করে আছে, এতগুলো আরব দেশ কাতারের আশেপাশে, তারা চুপ করে আছে, ব্যাপারটা একটু কেমন মনে হচ্ছে না? হ্যাঁ, তাহলে মানে এটা কি তার মানে আরব দেশগুলোর সম্মতি আছে এই হামলায়? একদম আপনি মানে বেসিক জায়গাটা ধরেছেন। যদি আমরা কাতার দিয়ে শুরু করি, কাতার জাতিসংঘে একটা প্রতিবাদ জানিয়েছে
এই হামলার একটা নিন্দা জানিয়েছে। আচ্ছা, জাতিসংঘের কি কোনো ক্ষমতা আছে? না, সবচেয়ে বড় কথা, আমার দেশে হামলা করলো বাইরের একটা শক্তি, আমি জাতিসংঘে একটা জাস্ট প্রতিবাদ জানালাম। হ্যাঁ, মানে ব্যাপারটা খুব অদ্ভুত লাগে। মানে অদ্ভুত, অদ্ভুত লাগলো না? আপনি প্রথম হচ্ছে যে প্রথম হচ্ছে জাতিসংঘের কোনো তো মানে জাতিসংঘ, আমেরিকা তার বন্ধুরা যা বলে সেটাই করে। এটা গত ৩০-৪০ বছর ধরে এটাই একই হয়ে জিনিস আসছে। দেখছি। এর বাইরে জাতিসংঘের কোনো ভূমিকা নেই। সেই ইরাক ইরাক মানে কুয়েত যুদ্ধ থেকে শুরু করে সবগুলোই একই পরিস্থিতি। ফলে জাতিসংঘে প্রতিবাদ করাটা হাস্যকর। দ্বিতীয়, যে ইসরায়েল এবং আমরা যদি ম্যাপের দিকে তাকাই, তো ইসরায়েল এবং কাতারের অবস্থানের মধ্যে কিন্তু বেশ কয়েকটি আরব দেশ আছে। জর্ডন, সিরিয়া, সৌদি আরব, এগুলো ক্রস করে এদের আকাশসীমা থেকে এসে তারপরে কিন্তু কাতারের উপরে হামলা চালাতে হবে এদিক দিয়ে। আর যদি আপনি বিমান থেকে আসেন তাহলে সাগরের বরাবর আসতে হবে। তাহলে কি এতগুলো দেশ, মানে সৌদি আরব, আপনার কুয়েত, জর্ডান, এমনকি ধরেন মিশর বা অন্যান্য দেশগুলো, তারা কি তাদের মৌল সম্মতি আছে বলেই ধরে নেওয়া হয়? মৌল কারণ সম্মতি কি? এটা তো আপনার আকাশ সীমা ব্যবহার করতে হ্যাঁ, হয়েছে আকাশসীমা তাদের। ব্যবহার করার তো অনুমতি নিশ্চয়ই দেয়া হয়েছে। নাহলে তারা আসলো কিভাবে? ২ নাম্বার, ৩ নাম্বার যদি বলি, আপনি যদি দেখেন ইরান যখন কাতারে হামলা চালালো, একটা প্রতীকী হামলা মতো ছিল যে আমেরিকান ওই B-52 বোম্বার বিমানের হামলা পরে, হুম। তখন কিন্তু আমেরিকান বিভিন্ন ও মানে মানে মিসাইল যে ক্ষেপণাস্ত্রগুলো আছে, যে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যে ব্যবস্থা আছে, সেগুলো কিন্তু বলা হচ্ছে যে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলোকে কিন্তু ধ্বংস করতে পেরেছিল এবং একটি মাত্র ও ক্ষেপণাস্ত্র এ কাতারের মাটি স্পর্শ করার পায়। তো আমি মেনে নিলাম যে হ্যাঁ, ঠিক আছে। তাহলে এইবার যখন ইসরায়েল এতগুলো যুদ্ধ বিমান, ১২টি যুদ্ধ বিমান এবং ১২টি হেলিকপ্টার দিয়ে যদি হামলা চালিয়ে থাকে, তাহলে আমেরিকার এই রাডার সিস্টেম, আমেরিকার এই প্রতিরক্ষা ব্যবস্থা, এটা কোথায় ছিল? এরা কি কিছু জানতো না? এটা যদি জানতো না বলা হয়, তাহলে তো মানে সারা মানে বিশ্বের সব মানুষকে মানে বোকা, চরম বোকা ভাবার একটা নমুনা ছাড়া আর কিছু না। বোকারা এই পাত্তাই দিচ্ছে না মানে তারা। এই হামলাটা নেতানিয়াহু করেছেন জেনে বুঝে, এবং এখানে ট্রাম্প বা আমেরিকা, ট্রাম্প প্রশাসন, আমেরিকা অবশ্যই জানতো এবং তাদের সম্মতিতে হয়েছে। এমনকি কাতারের যারা বন্ধু ভাবাপন্ন দেশ, তারাও জানতো। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আরেকটি কথা এখানে আপনার বলে রাখি, যে জিনিসটা বললে হয়তো আমাদের দর্শকরাও একটু হবেন, যে দোহায় হচ্ছে আমেরিকা সেন্ট্রাল কমান্ডের যেমন সদর দপ্তর, তেমনি দোহায় কিন্তু হামাসেরও সদর দপ্তর। এই হামাসের সদর দপ্তর কেন দোহায়? হামাসের সদর দপ্তর কিন্তু একসময় সিরিয়ায় ছিল, ঠিক আছে? সিরিয়ায় থাকার সময় আমেরিকানরা পরামর্শ দেয় যে হামাসের সঙ্গে তো আমাদের আলোচনা দরকার, বিভিন্ন সময় কথা বলতে হয়, এই আলোচনা দরকার, তো তোমরা দোহায় ঘাঁটি তার সদর দপ্তর করার অনুমতি দাও। তাহলে এই যে দোহায় যা যে মানে হামাসের সদর দপ্তর, এইটা কিন্তু আমেরিকানদের পরামর্শেই কাতার তাদেরকে ওইখানে জায়গা দিয়েছে। জায়গা দিয়েছে। এবং আলোচনা বা নেগোসিয়েশনের কথা যেটা বলি, সেটা কিন্তু দোহাতেই হয়ে থাকে। তাহলে এতগুলো বিষয় থাকার পরেও যখন এই আরব দেশ, যদি সে কাতার হোক, কাতার আক্রান্ত হয়েছে, অন্যরা চেয়েছে দেখছে, তখন বলে যে এদের আসলে কোনো ধরনের লজ্জা শরম মানে একদম সব কিছুর মাথা খেয়ে বসেছে। কারণ যেভাবে একটা গাজায় প্রতিদিন ৫০, ৬০, ১০০, ১৫০ লোক মারা যায়, এখনো পর্যন্ত ৬৪,০০০-এর উপরে ৬৪,০০০ লোক তো মারা গেছে। তারপরে এখন যে সর্বশেষ পরিস্থিতি, দুর্ভিক্ষ পরিস্থিতি। দুর্ভিক্ষ, মানে কি বলবো, হাতে মারা, ভাতে মারা, অস্ত্রে মারা, মানে কোনো দিক থেকে তাদের কোনো রক্ষা নেই। অথচ এই আরব দেশগুলোরও যেমন নেই, আর বিশ্ব বিবেকের যত এ বিষয়ে কথা কম বলা যায় ততই ভালো। যত এই বিষয়ে কম বলা যায়, এর মধ্যে আমি আপনিও মানে অন্তর্ভুক্ত, যে আমরাও কথা বলি না, আমরাও কেউ প্রতিবাদ করি না, কিচ্ছু করি না, যে আমরা যেন সবাই ঘুমিয়ে পড়েছি। ধন্যবাদ সেলিম খান। ইসরায়েলের এই দৌরাত্ম্যের অবসান কোথায় আমরা জানি না। আমরা আলোচনা এখানে শেষ করছি। আবার কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত চর্চার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।